ছোটদের গল্প আর স্বল্প চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, হরিশপুরের রসিকতা। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প, হরিশপুরের রসিকতা। পৃথিবীর সব লোককেই বিশ্বাস করতে পারো, কিন্তু হরিশপুরের লোককে কখনো বিশ্বাস করো না, ভুলেও নয়। না না, চুরি জচ্চুরির ভিতরে তারা নেই, তারা কাউকে ঠকায় না। এই কলকাতা শহরে একজন পকেটমারও হরিশপুরের লোক নয়, এ আমি হলফ করে বলতে পারি। তারা কেউ বদমেজাজি নয়, গায়ে পড়ে কখনো ঝগড়া করে না। তারা মিঠাইয়ের দোকানে 3 দিনের পচা সিঙ্গারাকে কখনো হাতে গরম বলে চালিয়েও দেয় না। আসল কথা হলো, কথাটা আর কিছুই নয়, হরিশপুরের মানুষ একটু বেশি রসিক, খানিকটা বেশি মাত্রাতে। কি বলছো? রসিক মানুষকে তো ভালোই লাগে। আমারও ভালো লাগতো একসময়, কিন্তু সেবার সেই বরযাত্রী যাওয়ার পর। আচ্ছা, খুলেই বলছি তাহলে। আমরা 4 জন একই অফিসে চাকরি করি, আমি, নিতাই, নেপাল আর বিষ্ণুপদ। দারুণ বন্ধুত্ব আমাদের ভিতরে। একসঙ্গে পকোড়া কিনে খাই, সিনেমার টিকিট কিনি, মোহনবাগানের খেলা দেখতে যাই। মোহনবাগান জিতলে 4 জনের ছাতা জুতো হারিয়ে যায়, আর মোহনবাগান গোল খেলে গলা জড়াজড়ি করে কাঁদতে বসি। আমাদের সেই বিষ্ণুপদর বিয়ে ঠিক হয়ে গেল হরিশপুরে। তখন হরিশপুরের মহিমা কেই বা জানতো। আমরা 3 বন্ধুই খুশি হয়ে উঠলাম। বিষ্ণুপদ বলল, আমার বিয়েতে তোরা যাবি তো? আমি, নিতাই আর নেপাল একসঙ্গে বলল, নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা বরযাত্রী না গেলে তোর তো ভালো করে বিয়েই হবে না। কিন্তু বিয়ের দিন বিষ্ণুপদের সঙ্গে বেরোনো গেল না। সরকারি অফিস, তাই অসম্ভব কাজের চাপ পড়েছে। বন্ধুর বিয়ের জন্য ছুটি চাইতে গেলে পুরো একটা দিনের মাইনেই কেটে নেবে। তাই বরকে নিয়ে আসল দলটা দুপুরের দিকে রওনা হয়ে গেল। আমরা ঠিক করলুম অফিস ছুটি হলে 5:15 ট্রেনেই বেরিয়ে পড়ব। অবশ্যই তাতে কোনো অসুবিধে ছিল না। হরিশপুর কলকাতা থেকে খুব দূরে নয়। ছোট লাইনের যেসব গাড়ি ঝিমুতে ঝিমুতে টিকিস টিকিস করে চলে, তারাও ঘন্টা দেড়েকের ভেতরেই হরিশপুর পৌঁছে যায়। আমরা হিসেব করে দেখেছিলাম বিকেলের গাড়িতে গেলেও সন্ধ্যে 7টার ভিতরে, অর্থাৎ বিয়ে শুরু হওয়ার আগেই হরিশপুরে চলে যেতে পারবো। 4টে বাজতে না বাজতে আমরা অফিস থেকে ছিটকে বেরোলাম। বন্ধুর বিয়ের বরযাত্রী যাচ্ছে, একটু সাজগোজ না হলেই তো চলে না। আমি প্রাণপণে একটা সাদা জুতোকে রং করলুম। নেপাল তার খাড়া চুলগুলোকে আধ ঘন্টা ধরে বাগাতে চেষ্টা করলে, আর নিতাই নিজের পুরনো সিল্কের পাঞ্জাবিতে এক শিশি সেন্ট ঢালল। তারপর হাওড়া এসে ট্রেন ধরা। প্রথম দিকে খুব ভিড় ছিল গাড়িতে। কে একজন আমার সাদা জুতোটাকে মারিয়ে দিলে। নেপালের সিল্কের পাঞ্জাবিটার ভাঁজ টাঁচ নষ্ট হয়ে গেল। এবার আবার নিতাইকে ঠাট্টা করে বললে, দাদা যেন গন্ধমাদম হয়ে চলেছেন। যাই হোক, হরিশপুরের গোটা 3 স্টেশন আগে গাড়িটা একেবারে ফাঁকা হয়ে গেল। তখন আমরা 3 জনে ভালো করে বসতে পেলাম। নিতাই বললে, এতক্ষণে একটু ভালো করে বসা গেল। আমি বললাম, কতটুকুই বা বসা, এক্ষুনি তো নামতে হবে। নিতাই একটা হাই তুলে পাঞ্জাবিটা একবার শুকে নিলে, তারপর খুশি হয়ে বললে, নামলেই বাঁচি, যা খিদে পেয়েছে কি বলবো। নেপাল নিজের খাড়া খাড়া চুলে হাত বুলিয়ে বললে, খিদে তো আমারও পেয়েছে, আমি যেন এখান থেকেই লুচি ভাজার গন্ধ পাচ্ছি। আমি বললাম, আমার নাকে মাংসের কালিয়ার গন্ধ আসছে। নিতাই ভাবুক হয়ে উঠল, বেশ উদাস উদাস চোখ করে বলে চলল, আর আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রাশি রাশি চপ ভাজা হচ্ছে, বড় বড় থালায় সাজিয়ে রাখা হচ্ছে ভেটকির ফ্রাই। আমি আর নেপাল কোরাসে বলে উঠলাম, আহা আহা, আর বলিস নি। আমাদের তোমরা পেটুক ভাবছো নিশ্চয়ই, কিন্তু আমরা কি করব বলো? 3 জনেই মেসে থাকি। বিউলির ডাল, পুঁই চচ্চড়ি আর শুকনো পোনা মাছের টুকরো খেতে খেতে পেটে প্রায় চড়া পড়ে গিয়েছে। তাই কিঞ্চিত খ্যাটের আশায় আমরা বেশ খানিকটা উত্তেজনা বোধ করছিলাম। ঠিক সেই সময় বুড়ো ভদ্রলোককে জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন আপনারা?
কামরাতে আমরা তিনজন ছাড়া এই ভদ্রলোক হলেন 4 নম্বরের যাত্রী। বেশ পাকা আমটির মতো ফর্সা গোলগাল চেহারা, মুখে একজোড়া মানানসই কাঁচা পাকা গোঁফ, মাথায় চকচকে টাক, দেখলেই দারুণ ভক্তি আসে। সঙ্গে দুটি বিরাট সাইজের মুখ বাঁধা হাঁড়ি। এতক্ষণ এক কোনায় বসে আমাদের লক্ষ্য করছিলেন। এইবারে প্রশ্ন ছুড়লেন, কোথায় যাবেন? আমরা একসঙ্গেই বললুম, হরিশপুর। বরযাত্রী বুঝি? আগে হ্যাঁ। বেশ বেশ, হরিশপুর কদমতলায় জগদীশ চক্রবর্তীর মেয়ের বিয়ে যাচ্ছেন, তাই না? আমরা অবাক হলুম। জিজ্ঞেস করলুম, কি করে জানলেন? ভদ্রলোক হাসলেন, বললেন, আমরা এ তল্লাটের লোক, সব রকম খবরই রাখি। ছেলেটির নাম বিষ্ণুপদ গোস্বামী, নয় কি? নেপাল চোখ কপালে তুলে বলেন, তাও জেনেছেন দেখছি। ভদ্রলোক গোঁফ জোড়ায় বেশ করে একবার তা দিয়ে নিলেন। তারপর তেমনি শান্ত হাসি হেসে বললেন, বললুম যে আমরা পাড়া গায়ের লোক, সব খবরই রাখতে হয়। এ তো আর বলে কি আপনাদের কলকাতার ব্যাপার নয় যে দোতলায় বিয়ে হলে একতলার লোককে নেমন্তন্ন করে না। ট্রেন তখন আরেকটা স্টেশন পার হয়েছে, এরপরেই হরিশপুর। ভদ্রলোক বেশ করে এক টিপ নস্যি নিয়ে তারপর জিজ্ঞেস করলেন, তা নামবেন কোন স্টেশনে? হরিশপুরেই তো। আমি বললুম, হরিশপুরে কেন? আমরা তো হরিশপুরে যাব। জানি জানি, হরিশপুর কদমতলায়, সে তো হরিশপুর থেকেই কাছে হয়। বলেন কি, হরিশপুরের কদমতলা? হরিশপুরে যেতে যাব কেন? হাতের নস্যি ঝাড়তে ঝাড়তে ভদ্রলোক বলেন, এদিকে নতুন লোক কেউ এলে ওই ভুলটাই করে। নামে হরিশপুর কদমতলা হলে কি হয়, হরিশপুর স্টেশন থেকে পাক্কা 2 মাইল হাঁটতে হয়, আর হরিশপুর থেকে আধ মাইলও হবে না। মিথ্যে হরিশপুরে নেমে কষ্ট পাবেন কেন? নিতাই আপত্তি করলে, কই, আমাদের তো কেউ সে কথা বলে দেয়নি। আহা, বললুম তো, বাইরের লোক সবাই ভুল করে, তাই ইচ্ছে হলে আপনারা হরিশপুরেই নামতে পারেন, আমার তাতে কি কিছু বলবার আছে? নেপাল বললে, তাহলে বরং হরিশপুরেই নামবো আমরা। যা খিদে পেয়েছে, এখন 2 মাইল হাঁটতে গেলে পেটের নাড়ি ভুড়ি সব হজম হয়ে যাবে। কিন্তু হরিশপুর আবার কোথায়? বেশি দূর নয়, হরিশপুরের পরের স্টেশন। ভদ্রলোক হাসলেন, চলুন, আমিও হরিশপুরেই যাচ্ছি, রাস্তাটা দেখিয়ে দেবো আপনাদের। বেশ বেশ, আমরা দারুণ খুশি হলাম। ট্রেন হরিশপুরে এলো, 2 মিনিট পরে ছেড়েও গেল। ট্রেন স্টেশন ছেড়ে একটু এগিয়ে যেতেই চোখে পড়ল বাঁ দিকে একটা বাড়ির সামনে মস্ত চাঁদোয়া খাটানো, পেট্রোম্যাক্স জ্বলছে, বিস্তর লোক আনাগানা করছে সেখানে। ওই তো একটা বিয়ে বাড়ি ওখানে, নেপাল ছটফট করে উঠল। ভদ্রলোক আরেকটি নস্যি নিলেন, হেসে বললেন, ও অন্য বিয়ে, এখন তো মরশুম মশাই, চারিদিকেই বিয়ে হচ্ছে। তা বটে তা বটে। নিতাই নিঃশ্বাস ফেলল। যা খিদে পাচ্ছে, ওখানে গিয়ে পাতা নিয়ে বসে পড়লেও তো হয়। ভদ্রলোক বললেন, তা মন্দ নয়, আমিও একবার ভুল করে আরেক বিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম, সে যা কাণ্ড, বলে বেশ একটা মজার গল্প জুড়ে দিলেন। দেখলুম লোকটি ভারী রসিক। আমরা প্রাণ খুলে হাসছি। এমন সময় ঘটাং ঘটাং করে গাড়ি হরিশপুরে পৌঁছে গেল। হাই দুটো তুলে নিয়ে ভদ্রলোক বললেন, নামুন নামুন, গাড়ি এখানে 1 মিনিটের বেশি দাঁড়ায় না। আমরা চটপট নেমে পড়লুম। ছোট্ট স্টেশন, ঘন হয়ে অন্ধকার নেমেছে, ঝিড়ি ডাকছে ঝাঁঝা করে। দূরে কাছে কয়েকটা মিটমিটে আলো, স্টেশনের পাশেই গোটা 2 দোকান দেখা যাচ্ছে। ভদ্রলোক বললেন, স্টেশন থেকে বেরিয়ে দুটো পিপুল গাছের তলা দিয়ে যে রাস্তাটা বাঁ দিকে গিয়েছে তাই ধরে এগোবেন। খানিক দূরে গেলে একটু জংলা মনে হবে পথটা, তাতে ঘাবড়ে যাবেন না। তারপরেই একটা ছোট্ট নালা, বাঁশের পুল রয়েছে, সেটা পেরুলেই। স্টেশন মাস্টার টিকিটের জন্য এগিয়ে এলেন। তারপর ভদ্রলোককে দেখে একগাল হেসে বললেন, মুখুজ্জেমশাই আজ এখানে যে? একটু আসতে হলো। শুনুন, এরা 3 জন কলকাতা থেকে আসছেন, হরিশপুরের বদলে ভুলে হরিশপুরের টিকিট কেটেছেন, বাড়তি কিছু দিতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে।
রেল স্টেশন মাস্টার আমাদের টিকিট নিয়ে চলে গেলেন। আমরা মুখুজ্জমশাইয়ের উপর আরও খানিকটা কৃতজ্ঞ হয়ে উঠল। নিতাই জিজ্ঞেস করলেন, আপনি কোথায় যাবেন? আমিও যাব ওই দিকটায়, তবে একটু দেরি হবে। 10-12 মিনিটের ভিতরেই উল্টো দিকের একটা গাড়ি আসছে, তাতে আমার এক বন্ধু আসবার কথা। সে ওই দিকে নতুন লোক, একেবারে তাকে সঙ্গে নিয়ে যাব। কিন্তু আপনারা দেরি করবেন না, এখন এগোন এগোন। না, দেরি করলে চলবে না, পেটে আগুন জ্বলছে। নেপাল আগে ভাগেই পা বাড়ালো। ভদ্রলোককে ধন্যবাদ আর নমস্কার জানিয়ে আমরা দুজনেই নেপালের পেছনে পেছনে চলতে শুরু করলাম। ভদ্রলোক ডেকে বললেন, কিছু অসুবিধা হবে না, এগিয়ে যান। আচ্ছা আচ্ছা। পিপল গাছটার তলা দিয়ে বাঁয়ের রাস্তায় আমরা চলতে শুরু করলো। দুই ধারে ছোট বড় কয়েকটা বাড়ি চোখে পড়লো বটে, কিন্তু কোনোটাকেই বিয়ে বাড়ি বলে মনে হলো না। খিদের তাড়ায় হন হন করে আমরা হাঁটতে লাগলো। মাটির পথ, অন্ধকারে একটু অসুবিধাও হচ্ছিল, কিন্তু 8 মাইলের তো ঝামেলা, দেখতে দেখতে পেরিয়ে যাব। কিন্তু কোথায় সেই 8 মাইল? একটু পরেই দুই পাশে শুরু হয়ে গেল ঘন জঙ্গল। এত অন্ধকার যে চোখ আর চলতেই চায় না। চারপাশে খালি অসংখ্য জোনাকি জ্বলছে, আর মাথার উপর ঘনিয়ে আসছে নিবিড় কালো মেঘ। আমি একবার পা পিছলে পড়তে পড়তে সামলে গেলাম। নিতাই একটা হোঁচট খেয়ে দাঁড়িয়ে পড়ল। এই ন্যাপলা, ব্যাপারটা কি বলতো? এ কীরকম বিয়েবাড়ির রাস্তা? নেপাল মোটা মানুষ হলে কি হয়, খাওয়া দাওয়ার ব্যাপারে সে চিরকালই অত্যন্ত উৎসাহিত এবং দারুণ রকম তৎপর। নেপাল বলল, দাঁড়াসনি, চল চল, মোটে তো 8 মাইলের রাস্তা যেতে হবে। 8 মাইল? 8 মাইল কাকে বলে আমি জানি নে। নিতাই চটে গেল। সেই তখন থেকে হাঁটছি, বাড়ি নেই, ঘর নেই, কেবল শাঁসা করছে অন্ধকার জঙ্গল, যেন আফ্রিকার বনের ভিতর দিয়ে চলেছি। নিশ্চয়ই রাস্তা ভুল হয়েছে। নেপাল বললে, রাস্তা ভুল হবে কেন? ভদ্রলোক যেভাবে বলে দিয়েছেন সেই ডিরেকশনেই তো চলেছি, আর কোনো রাস্তা তো দেখিনি এদিকে। নিতাই গোগো করে বলল, দূর তোর ডিরেকশন, যা জঙ্গল চারিদিকে, বিয়েবাড়িতে ভোজ খাওয়ার আগে ভাগেই আমাদের ভোজে লাগবে মনে হচ্ছে। আমি বললুম, পাড়া গায়ের রাস্তা একটু জংলা হয়, আর একটু এগিয়ে যাক না। কিন্তু বেশি দূর এগোতে হলো না। হঠাৎ রাস্তাটা শেষ হয়ে গেল। তারপরে দেখা গেল ঢালু পাড়ির নিচে খানিকটা জলের রেখা, আর একধারে ভুতুরে চেহারা নিয়ে একটি বাঁশের পুল দাঁড়িয়ে। নেপাল খুশি হয়ে বলল, ব্যাস, এই তো এসে গেছি। এই সেই নালা, আর এই পুলটা পেরোলেই। নিতাই বলল, নালা? এ তো দোস্তুর মতো নদী দেখছি। আরে, এসব দেশের নদীকেই নালা বলে, পাড়া গিয়ে লোক তো। চল চল, খিদে দাঁড়াতে পারছি না। নেপাল বাসে পুলটার দিকে পা বাড়ল, আর ঠিক তক্ষুনি চারিদিক ঝলসে দিয়ে বিদ্যুৎ চমকালো। কড়কড় করে ডেকে উঠল মেঘ। সেই বিদ্যুতের আলোয় স্পষ্ট দেখতে পেলুম আমরা নিচে ছোট একটা নদীই বটে। বাঁশের পুলটা তার আধখানা পর্যন্ত গিয়ে ভেঙে পড়েছে। অন্তত 5 বছরের ভিতর তার উপর দিয়ে কেউ পার হয়নি। আমরা সেই পুলে উঠে একটু এগোলেই সোজা নদীতে গিয়ে পড়তুম। ওপারে অথই জঙ্গল। যেটুকু দেখতে পেলাম মনে হলো ওর ভিতরে শুধু বাঘ কেন, হাতি, গন্ডার, ভাল্লুক, অজগর সব কিছুই থাকা সম্ভব। আবার বিদ্যুতের চমক আর মেঘের ডাক। আর নদীর এপারে এবার আমরা যা দেখতে পেলাম তাতে আমাদের চোখ সোজা কপালে উঠে গেল। ভাঙা কলসি, কয়লা, ছাই আর কয়েকটা আধপোড়া বাঁশ। একটা দড়ির খাটিয়া তাদের মাঝখানে আকাশের 4 পা তুলে উল্টে পড়ে আছে। আমি বললুম, শ্মশান। তারপরে নিবিড় জঙ্গল থেকে হু করে একটা শিয়াল ডেকে উঠল, আর তার সঙ্গে এপারে ওপারে ডাইনে বায়ে আন্দাজে 100খানেক শিয়াল একসঙ্গে সাড়া তুলল, যেন আমাদেরই ঠাট্টা করছে। যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে নিতাই প্রাণপণে ছুটতে লাগলো। আমরাও তার পিছনে পিছনে, আর চারদিক থেকে শিয়ালেরা সমস্বরে চেঁচাতে লাগলো। এর মধ্যে আবার ঝমঝম করে বৃষ্টি। গর্তে পা পড়ে নিতাই ধপাত করে আছাড় খেল। তার উপর উবুর হয়ে পড়ল নেপাল, এবং সেই সঙ্গে আমাকেও টেনে নামালো। 5 মিনিট জলে কাদায় জড়াজড়ি করে যখন আমরা উঠে দাঁড়ালুম,
তখন নিতাইয়ের সিল্কের পাঞ্জাবির আধখানা আমার হাতে, আর আমার সাদা জুতোটার একটা কোথাও খুঁজে পেলুম না। কিন্তু উঠে দাঁড়িয়ে নিতাই আবার বসে পড়ল। কি হলো রে? পাটা মচকে গেছে, হাঁটতে পারছি না আর। বৃষ্টি যেমন হঠাৎ এসেছিল তেমনি হঠাৎ চলে গেল। মাঝখান থেকে আমাদের দুঃখের বোঝাটা বাড়িয়ে দিল খানিক, আর আমরা সেই জঙ্গলের ভিতরে জল কাদায় বসে 15 মিনিট ধরে নিতাইয়ের পা দলাই মালাই করতে লাগলো। নিতাই শেষ পর্যন্ত আমাদের কাঁধে ভর দিয়ে উঠে পড়ল, তারপর হাঁটতে লাগলো নেংচে নেংচে। এই ন্যাপলার বুদ্ধিতে পড়েই নেপাল ফাঁস করে উঠল। আমি কি করব? সেই ভদ্রলোক যেমন বলেছিলেন। ভদ্রলোক? নিতাই বিকট করে মুখ ভ্যাংচাল। একটা মিথ্যাবাদী। আরও কী সব গাল দিতে যাচ্ছিল। হঠাৎ কোত্থেকে 3-4টে টর্চের আলো পড়ল আমাদের গায়ে। দেখি 8-10 জন লোক, হাতে তাদের লাঠি, আর বললেন, কি সর্বনাশ, ডাকাত নাকি? কারা আপনারা? কড়া গলায় জানতে চাইল। আমরা বিদেশি লোক। আমি হাউ হাউ করে বললাম, আমরা বরযাত্রী, কলকাতা থেকে আসছি, হরিশপুর কদমতলায় যাব। আমাদের। বরযাত্রী? হরিশপুর কদমতলা? লোকগুলো একসঙ্গে গলা ফাটিয়ে হেসে উঠল। তা বেশ, গল্পটা শুনে ভালোই লাগলো। চলুন, আপনাদের অভ্যর্থনা করতে আমরা তৈরি। বিয়ে বাড়িতেই নিয়ে যাব। তার মানে? অভ্যর্থনাটা সুবিধা মতো মনে হলো না। আমরা গ্রামের ডিফেন্স পার্টি। 3 জন বিদেশি লোক এই দুর্যোগের রাত্রে শ্মশানের জঙ্গলে কেন ঘুরছিলেন তার একটা ভালো কৈফিয়ত দিতে হবে। থানায় চলুন। থানা? নেপাল হাহাকার করে উঠল। বরযাত্রীকে থানায় নেবেন মানে? কারণ থানায় তাদের জায়গা। আর একটাও কথা নয়, চলুন। অগত্যা থানাতেই যেতে হলো। হরিশপুরের দারোগা আমাদের কাহিনী শুনে হেসেই অস্থির। আহা, হরিশপুর কদমতলার বরযাত্রী না হলে 5 মাইল উজিয়ে হরিশপুর কেন আসবে? হরিশপুর স্টেশনের পাশেই কদমতলা। সেসব ফেলে হরিশপুরের শ্মশানে না গেলে বরযাত্রী কিসের? তারপর চোখ কটমাট করে বললেন, ছোড়া, বোমা, শীতকাঠি এসব কোথায়? খবরদার, ভদ্রলোককে অপমান করবেন না, আমরা প্রতিবাদ করলুম। ভদ্রলোক? দারোগা নাকড়া শিখিয়ে তুললেন। এরকম কজন ভদ্রলোককে 3 মাস আগেই চুরির দায় আমি চালান করেছি। তাদের জেল হয়ে গিয়েছে। তোমরাও থাকো আজ হাজতে, কাল সকালে তোমাদের ওস্তাদি আমি দেখে নেব। দয়া করে যদি হরিশপুরের জগদীশ চক্রবর্তীর বাড়িতে একটা খবর পাঠান, দেখা যাবে কাল, বলে দারোগা সোজা আমাদের হাজতে চালান করলো। সারা রাত ভিজে জামা কাপড়ে, খিদে, লজ্জায় আর ভয় আমাদের কীভাবে যে কাটলো তার বোধহয় না বললেও চলে। নিতাই একটা কুটকুটে কম্বল মুড়ি দিয়ে চুপচাপ পড়ে থাকলো। নেপাল 2 হাতে মুখ ঢেকে কুই কুই করে খালি কাঁদল। আর আমি সারা রাত ধরে অন্তত 1000 খানিক মশা মারলুম। সকালে উঠে 3 জনে তাড়াতাড়ি করে বসে আছি, ভাবছি কি হয়। এমন সময় হাজতের দরজা খুলে দারোগা, বিষ্ণুপদ আর সেই ভদ্রলোক, সেই মুখুজ্জমশাই, সেই গোলগাল লোকটি, পাকা আমের মতো চেহারা, কাঁচা পাকা গোঁফ, মাথায় চকচকে টাক, দেখলেই যাকে ভক্তি শ্রদ্ধা জাগত, যিনি আমাদের হরিশপুর কদমতলার সোজা রাস্তাটি দেখিয়ে দিয়েছিলেন, সেই ভদ্রলোক। আমরা 3 জনে একসঙ্গে চেঁচিয়ে উঠল, এই যে চোর, মিথ্যাবাদী! বিষ্ণুপদ বলল, আরে কাকে কি বলছিস? উনি যে আমার খুড় শ্বশুর হন সম্পর্কে। সকালে চৌকিদার ভাগ্যিসকে খবর দিতে উনিই তো আমাকে সঙ্গে নিয়ে তাড়াতাড়ি চলে এলেন, আর তোদের চেহারার বর্ণনা দিয়ে বললেন, এই রকম 3 জন লোক কাল সন্ধ্যের ট্রেনে বলাবলি করছিল তারা হরিশপুরে বরযাত্রী যাচ্ছে, আর তাতেই তো আঁচ করলুম তোরাই ভুল করে। আমরা চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম, ভদ্রলোক এক গাল হাসলেন, একেবারে নির্লিপ্ত অহিংস হাসি। বরযাত্রীদের নিয়ে একটু রসিকতা করেছিল মশাই, তারপর উল্টো ট্রেনটায় হরিশপুরে চলে এসেছিলাম। ভেবেছিলাম একটু বাদে আপনারাও এসে যাবেন, কিন্তু এভাবে হাজতবাস করতে হবে সেটা ভাবিনি। এখন দয়া করে হরিশপুরে চলুন, চা, জলখাবার, গরম পোলাও, মাংস, কোরমা সব তৈরি। কিন্তু সে মাংস পোলাওয়ের আকর্ষণে আমরা আর হরিশপুরে যাইনি।
সোজা কলকাতায় ফিরে এসেছিলাম। আর হরিশপুরে বিয়ে করার জন্য বিষ্ণুপদের সঙ্গে আমাদের চিরকালের মতোই বন্ধু বিচ্ছেদ ঘটে গিয়েছে। ওকেও কি বিশ্বাস করি নাকি? সেই কালান্তক শ্বশুরবাড়ি থেকে কোন মারাত্মক রসিকতা আমদানি করে আমাদের একদম ফাঁসিয়ে দেবে কে জানে।